আরাধন যেহেতু নেই, আমি আর দেরি না করে খাওয়া দাওয়া শেষ করে আবার আজকের মতো কাজে বসে পড়লাম। রাত যখন আনুমানিক 11টা, ঠিক তখনই ছাদ থেকে আবারও কান্নার আওয়াজ ভেসে আসছিল। প্রতিদিন কাজের মধ্যে মেয়েটা অনেক বিরক্ত করছে। আজ দেখতে হবে কে কান্না করে। আমি দেরি না করে সঙ্গে সঙ্গে ছাদে চলে গেলাম। ভালো করে তাকিয়ে দেখলাম শাড়ি পরা একটি মেয়ে ছাদের রেলিং এর উপর দাঁড়িয়ে কান্না করছে। কে কে ওখানে? তুমি ছাদের উপর কিভাবে এলে? কথাটি শুনে সঙ্গে সঙ্গে মেয়েটি আমার দিকে তাকালো। মেয়েটিকে দেখে আমি আমার চোখকে একদমই বিশ্বাস করতে পারছিলাম না। আমার বাড়িতে থাকার সাহস কিভাবে হলো তোর? এটি বলে মেয়েটি আমার দিকে এগিয়ে আসছিল। আমি আর কিছু বুঝে উঠতে না পেরে দৌড়ে ছাদ থেকে লাফিয়ে পড়লাম। ছাদ থেকে পড়ার পর আমি বুঝতে পারলাম আমার মাথায় ভীষণ আঘাত লেগেছে। আমার চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। সকালে চোখ খুলে দেখি আমি বিছানায় শুয়ে আছি। বাবু, আমি সকালে এসে দেখি আপনি বাড়ির সামনে পড়ে আছেন। আপনার মাথা দিয়ে রক্ত ঝরছিল। আমি সেখান থেকে আপনাকে উঠিয়ে ঘরে নিয়ে এলাম। আপনার মাথাতে কি হয়েছে বাবু? আমি হারাধনকে আমার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম। বাবু, আপনাকে একটি কথা আমি কয়েকদিন থেকে বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনি বিশ্বাস করবেন না বলে আমি বলিনি। আজ থেকে 7 বছর আগে এই বাড়িতে একটি পরিবার ভাড়া আসে। সে পরিবারে একটি মেয়ে ছিল। মেয়েটি শাড়ি পরতে খুব ভালোবাসতো। একদিন মেয়েটি শাড়ি পরে ছাদের উপর খেলা করছিল। হঠাৎ করে ছাদ থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পায় এবং কিছুক্ষণের মধ্যেই সেখানেই তার মৃত্যু হয়। সকলে বলে মেয়েটির অকাল মৃত্যুর ফলে এখনো মেয়েটির আত্মা এই বাড়িতেই ঘুরে বেড়ায়। যেই ব্যক্তি এই বাড়িটি ভাড়া নেয় তাকে কোনো না কোনো ভাবে মেরে ফেলার চেষ্টা করা হয়। আপনি এই বাড়িটি ছেড়ে চলে যান বাবু। এজন্যই আমি আপনার সঙ্গে রাতে এই বাড়িতে থাকতাম না। কোনো না কোনো বাহানা দিয়ে আমার বাড়িতে চলে যেতাম। ঘটনাটির পর আমি এবং সমীর বাবু আমরা দুজনেই বাড়িটি ছেড়ে দিয়ে চলে যাই।